হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সলিউশন চ্যাপ্টারের তৃতীয় লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব তরলের বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। দেখো, আজকে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা টপিক খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, আর কোথাও একটুও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসটি শুরু করার আগে এই চ্যাপ্টারে তোমরা যদি কেউ প্রথম হও তাহলে তোমাদেরকে বলবো যে আজকের ক্লাসটি চলাকালীন আমরা কিছু গারত্ব রাশির টার্মগুলো যেমন মোল ভগ্নাংশ, এই রাশিগুলো আমরা ইউজ করব। যে রাশিগুলো সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারের প্রথম লেকচারে আলোচনা করেছি। তো তাই এই ক্লাসে প্রথম হলে তোমাকে বলবো ওই প্রথম ক্লাসটি করে নিয়ে তুমি যদি এই ক্লাসটি অ্যাটেন্ড করো তাহলে তোমার পরবর্তী পার্টগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে চলো আমরা এখন পড়বো তরলের বাষ্পচাপ। আচ্ছা, বাষ্পচাপ অর্থাৎ কি বাষ্পটা কি জিনিস? তরলের বায়বীয় বা গ্যাসীয় অবস্থাকে আমরা বাষ্প বলি। এবার তরল থেকে বাষ্পের পরিণত হওয়ার এই ঘটনাটাকে আমরা বলি বাষ্পায়ন, এবং ঠিক তার উল্টোটা যে বাষ্প থেকে তরল অবস্থায় অর্থাৎ কি গ্যাস থেকে তরল অবস্থায় আসার এই ঘটনাটাকে আমরা কি বলি না ঘনীভবন। অর্থাৎ কি বাষ্পীভবন এবং ঘনীভবন দুটো বিপরীত প্রক্রিয়া। এবার আমরা তরলের বাষ্পচাপ করার জন্য আমরা ধরে নেব যে এই একটা পাত্র, সেখানে আমরা কিছু পরিমাণ তরল নিয়েছি, কিছু পরিমাণ তরল আছে এখানে। এবার এই তরলটা যখন মুক্ত, আমরা তো জানি যে কোনো তরলের সারফেস থেকে অল টাইম বাষ্পায়নটা চলতে থাকে, এটা তো আমরা জানি। তাহলে বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতেই হতে পারে এবং যে কোনো অবস্থাতেই হতে পারে। কিন্তু যদি এই পাত্রটাকে আমরা একটা বদ্ধ করে দিই, মানে এর উপরে যদি একটা ঢাকনা দিয়ে দিই, পাত্রের উপরে যদি ঢাকনা দিয়ে দিই তাহলে কি হবে দেখো, এখান থেকে এবার যে গ্যাস মলিকুলগুলো তার হচ্ছে গিয়ে তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় যাচ্ছিল, বাষ্পীয় অবস্থায় যাবার সময় যখন আমরা ঢাকনা দিয়ে দিলাম, এখানে দেওয়ার পরে এই গ্যাস মলিকুলগুলো আর প্রথমে যখন ঢাকনা ছিল না সেটা বাইরে বের হয়ে যাচ্ছিল, শূন্যে চলে যাচ্ছিল, ঠিক আছে, অসীম দূরত্বে চলে যাচ্ছিল। কিন্তু যখন আমরা ঢাকনা দিয়ে দিলাম তখন এই গ্যাস মলিকুলগুলোর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। এবার প্রথম অবস্থায় এই বাষ্পায়নের হারটা অনেক বেশি থাকবে, এবং যখন দেখো এই গ্যাস মলিকুলগুলো যখন এখানে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছে তখন ঘুরে বেড়ানোর সময় ও এই পাত্রের দেওয়ালের সঙ্গেও ধাক্কা মারবে, এবং ঠিক কিছু পরিমাণ তরল যে বাষ্পকণা সেটা হচ্ছে গিয়ে এই তরলের সারফেসের উপরেও কিছু পরিমাণ ধাক্কা খাবে। এবার এই ধাক্কা খাওয়ার সময় কিছু পরিমাণ বাষ্প তারা তরল স্টেটে আবার ফিরে চলে আসবে, যেটাকে আমরা ঘনীভবন বলি। অর্থাৎ কি এই যে বাষ্পায়ন এবং ঘনীভবন এই প্রক্রিয়া দুটি কিন্তু অল টাইম চলতে থাকে। এবার শুরুর দিকে বাষ্পায়নের প্রক্রিয়াটি অনেক বেশি হয় এবং ঘনীভবন প্রক্রিয়াটি স্লো হয়, এবং কিছু সময় পরে দেখা যাবে কি এখানে একটা মানে এই প্রক্রিয়াটা চলতে চলতে এমন একটা অবস্থা তৈরি হবে যখন বাষ্পায়ন এবং ঘনীভবন এই দুটি প্রক্রিয়া একই অনুপাতে চলতে থাকবে। অর্থাৎ কি যে এই দুটা প্রক্রিয়া অর্থাৎ কি যখন আমার বাষ্পীভবন ও ঘনীভবন সমান হয়ে যাবে, তো তখন সেটাকে আমরা বলবো এখানে একটা সাম্য অবস্থা রচিত হয়েছে। অর্থাৎ কি যখন বাষ্প অবস্থা এবং বাষ্পীভবন এবং ঘনীভবন এটা সমান হবে এই রেটটা, তখন সেটাকে আমরা বলবো এখানে একটা সাম্য অবস্থা তৈরি হয়েছে। এবং এই সাম্য অবস্থাতে এই বাষ্পগুলো এই তরলের উপরে যে চাপ প্রয়োগ করবে সেই চাপকে আমরা বলবো কি না তরলের বাষ্পচাপ। ব্যাপারটা বুঝতে পারলাম।
যে বাষ্পচাপ বিষয়টা কি জিনিস। আচ্ছা, বাষ্পচাপ কি মুক্ত অবস্থায় হতে পারে? দেখো, বাষ্পচাপ সেটা কিন্তু আমরা মুক্ত অবস্থায় ভাবতে পারি না, কেননা মুক্ত অবস্থায় কিন্তু কখনো ঘনীভবন এবং বাষ্পীভবন এর মধ্যে কিন্তু সাম্য অবস্থা তৈরি হবে না। কেন, আমরা ক্লাস 11 সাম্য অবস্থা চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে সাম্য অবস্থা রচিত হওয়ার একটা প্রধান শর্ত হচ্ছে কি যে বদ্ধ সিস্টেম হতে হবে, কখনো মুক্ত সিস্টেমের মধ্যে সাম্য অবস্থা তৈরি হতে পারে না। তো এখানে আমাদের কি হবে যে সাম্য অবস্থায়, তাহলে আমরা কি বললাম যে বাষ্প তরলের যে বাষ্পচাপ সেটা মানে কি যে সাম্য অবস্থাতে এই বাষ্পগুলো অর্থাৎ ভ্যাপারগুলো এই তরলের মধ্যে যে চাপটা প্রয়োগ করবে সেটাকে আমরা বলবো তরলের বাষ্পচাপ। এবার দেখো আমরা যেটা দেখব যে এবার তরলের বাষ্পচাপ দুটি বিষয়ের উপর নির্ভরশীল। একটি হচ্ছে গিয়ে তরলটার প্রকৃতি, মানে তরলটা কিরকম তার উপরে নির্ভর করবে, আর একটা হচ্ছে গিয়ে উষ্ণতা। দেখো, বাষ্পচাপ কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল, কেন বাষ্পায়ন যে ঘটনাটা সেটা কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল হয়। তাহলে কি এবার আমরা দেখবো কি তরলের বাষ্পচাপ কি কি বিষয়ের উপর নির্ভরশীল সে সম্বন্ধে আলোচনা করব। তাহলে কি বললাম, তরলের বাষ্পচাপ দুটি বিষয়ের উপর নির্ভর করে, তাই না? একটা বিষয় কি যে একটি হচ্ছে গিয়ে তরলের প্রকৃতি, আরেকটি কি না উষ্ণতা। আচ্ছা, তরলের প্রকৃতি বিষয়টা কি জিনিস সেটা একটু বলে নি। যে দেখো যে বাষ্পায়ন মানে কি তরল থেকে তরলের মলিকুলগুলো বাষ্পীয় অবস্থায় যাচ্ছে। এবার এই যে তরলের পৃষ্ঠ থেকে তরল মলিকুলগুলো বাষ্প অবস্থায় যাচ্ছে, এবার আচ্ছা এই বাষ্পচাপটা কখন বেশি হবে? যখন এখানে তরলের উপরে ভ্যাপার মানে যত বেশি বাষ্পীয় অবস্থায় থাকবে তরলটা তত বেশি এর বাষ্পচাপটা তত বেশি হবে, তাই তো? এবার দেখো কখন এই গ্যাস মলিকুলগুলোর সংখ্যা বেশি হবে, যখন তরলের মধ্যে যে গ্যাস মলিকুলগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ বলটা, মানে তাদের মধ্যে যদি আন্তরাণবিক আকর্ষণ বলটা যদি কম হয় তাহলে বেশি বেশি করে এই তরল মলিকুলগুলো গ্যাসিয়াস অবস্থায় চলে আসবে। তার মানে কি, অর্থাৎ কি আমরা এরকম বলতে পারি যে যেই তরলটা নিয়ে আমরা ভাবছি সেই তরলের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল যদি খুব কম হয় তাহলে তার ভ্যাপার প্রেসার কিন্তু বেশি হবে, তাই না? যেমন আমরা অ্যাজ ফর এক্সাম্পল উদাহরণ নিতে পারি যে আমরা একটা পাত্রে জল নিলাম আর একটা পাত্রে আমরা পেট্রোল নিলাম। এবার পেট্রোল এবং হচ্ছে গিয়ে জল এই দুটির মধ্যে কার ভ্যাপার বেশি হবে বলো দেখি? দেখবে কি যে তুমি দেখবে যে তোমার পেট্রোলের কিন্তু ভ্যাপার প্রেসারটা অনেক বেশি হবে। তার কারণটা কি? কারণ পেট্রোলের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কিন্তু জলের থেকে অনেক কম হয়। আচ্ছা, কেন কম হয় সেটা নিয়ে আমরা দেখে নিচ্ছি। দেখো আমি কি বললাম, জল ও ইথানল এই দুজনের মধ্যে কার ভ্যাপার প্রেসার বেশি হবে বলো দেখি? কার ভ্যাপার প্রেসার বেশি হবে? আচ্ছা, জল এবং ইথানলের মধ্যে তো দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়। এবার কার মধ্যে হাইড্রোজেন বন্ধন সংখ্যা বেশি হবে বলো দেখি? জলের মধ্যে কিন্তু যেহেতু দুটো OH গ্রুপ আছে, এদিকে এদিকে একটা, মানে জল বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে ইথানল অপেক্ষা। এবার ইথানল একটাই হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, তাহলে এর মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কম তো তাই জন্য এর কি হবে, বাষ্পায়নটা বেশি হবে। অর্থাৎ কি ইথানলের বাষ্পচাপ কিন্তু জল অপেক্ষা বেশি হবে, ঠিক? আচ্ছা, একই রকম ভাবে তুমি বলবে যে ইথানল, গ্লিসারল, ইথিলিন গ্লাইকল আর এটা হচ্ছে গ্লিসারল। এটা হচ্ছে গ্লিসারল সংকেত, যেখানে 3টা কার্বন থাকবে, ঠিক আছে? এটা কি বললাম, ইথানল, এটা হচ্ছে গ্লাইকল, এটা হচ্ছে গ্লিসারল। এবার এই 3টার মধ্যে তোমাকে বলতে হবে কার ভ্যাপার প্রেসার বেশি হবে বলো দেখি?
আচ্ছা এখানে বলো যে কার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে। দেখো এখানে 3টা OH গ্রুপ আছে, তার মানে কি এর মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তো 3টা হাইড্রোজেন বন্ধন তৈরি হলে কি এর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হবে। আন্তঃআণবিক আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে বাষ্পায়নের হার খুব কম হবে। তার মানে কি এর যদি বাষ্পায়ন যদি কম হয় তাহলে এর ক্ষেত্রে ভ্যাপার প্রেসারও কম হবে। তাহলে ভ্যাপার প্রেসার সবথেকে বেশি কার হবে? এর ক্ষেত্রে ভ্যাপার প্রেসার সবথেকে বেশি হবে, তারপরে এর হবে, তারপরে এর হবে। ঠিক বোঝা গেছে? তার মানে কি মোদ্দা কথা, যার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম তার ভ্যাপার প্রেসার বেশি। ঠিক। আচ্ছা এবার আমরা চলে আসি উষ্ণতা। উষ্ণতার উপর কিভাবে প্রভাব ফেলবে? দেখো আমরা কোন পাত্রের মধ্যে তরলটা নিয়ে যদি আমরা হিট করি, তাহলে হিট করলে কি হবে, এই যে তরলের মধ্যে যে গ্যাস মলিকিউল গুলো আছে তাদের গতিশীলতা বৃদ্ধি পাবে। এবার গতিশীলতা বৃদ্ধি পেলে এই মলিকিউল গুলোর তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। বেশি বেশি করে গ্যাস মলিকিউল এই ভ্যাপার স্টেটে চলে যাবে। তাহলে অর্থাৎ কি যে কোনো তরলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে তরল মলিকিউল গুলো যেহেতু সহজেই ভ্যাপার স্টেটে চলে আসতে পারে, অর্থাৎ কি ভ্যাপার স্টেটে আসলো মানে কি এখানে ভ্যাপারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে কি ভ্যাপার প্রেসার বৃদ্ধি পাবে। অর্থাৎ কি উষ্ণতা বৃদ্ধি করলে তরলের বাষ্পচাপ বৃদ্ধি পায়। এবার আমরা দেখে নেব দ্রবণের বাষ্পচাপ সম্বন্ধে। দেখো দ্রবণের বাষ্পচাপ, তো আমরা তরল দ্রবণ আমরা দুই ভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা কি বললাম যে তরল দ্রবণ আমরা দুই ভাবে তৈরি করতে পারি এবং সেই দুটো দ্রবণ নিয়ে আমরা আলোচনা করব। দেখো দ্রবণে তো দুটি পার্ট থাকে, একটা হচ্ছে গিয়ে দ্রাবক আর একটা হচ্ছে গিয়ে দ্রাবক, তাই তো? তার মানে কি বললাম যে যদি তরল দ্রবণটির দ্রাবক তো সবসময় তরলই হবে, দ্রাবকটি যদি তরল হয় এবং দ্রাবক এটি যদি অনুদ্বায়ী কঠিন হয়, অনুদ্বায়ী কঠিন, তো এইভাবে একটা দ্রবণ তৈরি করা যেতে পারে। আরেকভাবে কিভাবে দ্রবণ তৈরি করতে পারি, দ্রাবক প্লাস দ্রাবক, এখানে দ্রাবকটাও যদি তরল হয় এবং দ্রাবকটাও যদি উদ্বায়ী তরল হয়, তাহলে আমরা এইভাবে দুটি দ্রবণ তৈরি করতে পারি, তাই না? একটা কি হচ্ছে গিয়ে তরল তো সবসময় কি হবে, উদ্বায়ী হবে, যেটা আমরা দেখলাম তরলের বাষ্পচাপ আমরা দেখলাম এক্ষুনি। কিন্তু সেক্ষেত্রে যদি অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করি তাহলে কি ঘটনা ঘটবে, এবং সেই তরল দ্রাবকের মধ্যেই আমরা যদি উদ্বায়ী আরেকটি তরল মিশিয়ে দিই তো তাহলে কি ঘটনা ঘটবে আমরা দেখবো। দেখো এই ধরনের দ্রবণ আমরা কিভাবে তৈরি করতে পারি, ধরে নাও আমরা জলের মধ্যে চিনি বা গ্লুকোজ এই ধরনের কিছু মিশিয়ে দিলাম, তো তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রবণের বাষ্পচাপটা কি পরিবর্তন হবে সেটা আমরা একটু দেখব। দেখো এই জায়গাটা আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ 2015 সালে এখান থেকে আমাদের বোর্ডের পরীক্ষায় একটা কোশ্চিন ছিল, সেই কোশ্চিনটা আমি পরে বলছি, আগে ঘটনাটা বলি আর কি যে কি হবে। দেখো যখন আমরা একটা বিশুদ্ধ দ্রাবক নিয়েছিলাম, ঠিক আছে, ধরুন একটা ঢাকনা দেওয়া ছিল, আর একটা দ্রবণ নিয়েছি আমরা, দুটো জিনিসকে ভালো করে বুঝতে হবে। যেখানে বিশুদ্ধ জল ছিল, বিশুদ্ধ জল আছে, আর এই পাত্রের মধ্যে আমরা কি নিয়েছি না, হচ্ছে আমরা নিয়েছি এখানে দ্রবণ, মানে জল আছে প্লাস ধরুন আমরা গ্লুকোজ নিয়েছি, ঠিক আছে। আচ্ছা দ্রবণ মানে তো সবসময় সমসত্ব, অর্থাৎ কি সব জায়গাতেই এটা যদি আমার ধরে নাও সারফেস হয় তাহলে সারফেসের সব জায়গাতেই কি হবে, সবগুলি কণার পরিমাণ সমান থাকবে, তাই না? এবার আমাদের টার্গেট, আমাদের এখন আমরা লক্ষ্য করব যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণের বাষ্পচাপের মধ্যে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেখো আমরা তো জানি কি যে বাষ্পায়ন সবসময় সারফেসের হয়, মানে বাষ্পায়ন একটা সারফেসের ঘটনা, পৃষ্ঠতলের ঘটনা। বাষ্পায়ন সবসময় সারফেস থেকে হবে, ভেতরে কি আছে সেটার উপর নির্ভর করবে না, সবসময় বাষ্পায়নটা পৃষ্ঠতল থেকে হতে থাকবে। এবার বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে বাষ্পায়ন মানে কি, এই দ্রবণের ক্ষেত্রে তো বাষ্পায়নে মানে বাষ্পচাপের জন্য দায়ী কে, ওই দ্রাবকের কণাগুলো। এবার বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে তো
দ্রাবকের কণাগুলো সারফেসের সব জায়গাতে সমানভাবে বিন্যস্ত আছে, তাহলে এখান থেকে আমার কি হচ্ছে, বিশুদ্ধ দ্রাবকগুলো এবার কি হচ্ছে, বাষ্পের পরিণত হচ্ছে। এবার দ্রবণের ক্ষেত্রে কি হবে? দ্রবণের ক্ষেত্রে আমার এই সারফেসের মধ্যে দ্রাবকের মলিকুলের সংখ্যাটা কমে যাবে না? এখানে তো গ্লুকোজ মলিকুল তো এবার সারফেসের মধ্যে কিছু জায়গায় চলে আসবে, তাহলে যেহেতু গ্লুকোজ মলিকুলগুলো সারফেসের কিছু জায়গায় দখল করছে, তো তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে দ্রাবক মলিকুলগুলো যত সহজে এই ভ্যাপার স্টেটে যেতে পারবে, এই দ্রবণের ক্ষেত্রে কি আর দ্রাবকগুলো অত সহজে ভ্যাপার স্টেটে যেতে পারবে? অত সহজে যেতে পারবে না তো, কেননা এদের ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষেত্রফলটা তো কমে গেল। তাহলে আগে দেখো এখানে তো সমান সব জায়গা থেকে তো গ্যাস কি হচ্ছে কি দ্রাবক মলিকুলগুলো এখানে যাচ্ছিল, কিন্তু দ্রবণের ক্ষেত্রে যেহেতু দ্রাবকের কণাগুলো সারফেসের মধ্যে জায়গা দখল করে নিয়েছে, তাহলে কিন্তু এবার কি হবে না, এদের ক্ষেত্রে বাষ্পায়নের হারটা কমে যাবে। কেন বাষ্প কি হচ্ছে কি বললাম যে বাষ্প তো পৃষ্ঠতল থেকে হচ্ছিল, যেহেতু পৃষ্ঠতলে কিছু কিছু জায়গা দ্রাবকগুলো দখল করে নিয়েছে, তাহলে এবার কিছু শুধুমাত্র স্পেসিফিক কিছু জায়গা থেকেই বাষ্পায়নটা হবে। তো তাহলে বিশুদ্ধের ক্ষেত্রে যে পরিমাণ বাষ্পায়ন হচ্ছিল, দ্রবণের ক্ষেত্রে তো সে পরিমাণ বাষ্পায়ন হতে পারবে না। তো তাহলে কি হবে, তাহলে সেম উষ্ণতা, ধরে নাও এটাকে যদি আমি 100তে যদি কল্পনা করি, এখানেও যদি 100তে কল্পনা করি, তাহলে দুটি দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই দুটো দ্রবণের কিন্তু বাষ্প চাপ সমান হবে না। তার ক্ষেত্রে কম হবে না, দ্রবণের ক্ষেত্রে কিন্তু বাষ্প চাপটা কম হবে। তার কারণ কি, যেহেতু এখানে কি হচ্ছে গিয়ে আর দ্রাবক মলিকুলটা আর সব জায়গাতে সমানভাবে বাষ্পায়ন হতে পারছে না, তাহলে যেহেতু কম পরিমাণে বাষ্প ভ্যাপার স্টেটে যেতে পারছে, তো আর বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে বেশি বেশি করে দ্রাবক মলিকুলগুলো এখানে যেতে পারছিল ভ্যাপার স্টেটে, তো তাই জন্য বিশুদ্ধ দ্রাবকের বাষ্প চাপটা দ্রবণের বাষ্প চাপ থেকে কিন্তু সবসময় বেশি হবে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। এবার আমরা বলি যে 2015 সালে যে কোশ্চিনটা দিয়েছিল, এখান থেকে কোশ্চিনটা দিয়েছিল এরকম, বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কঠিন অনুদ্বায়ী দ্রাব যোগ করলে ওই দ্রবণের বাষ্প চাপের কি পরিবর্তন হবে, কারণ সহ ব্যাখ্যা করো। এবার কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো? সিম্পল ব্যাপার। কারণটা কি বললাম, যে তাহলে আমাদেরকে বলতে হবে যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কঠিন অনুদ্বায়ী দ্রাব যোগ করলে সেক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে গিয়ে বাষ্পচাপের জন্য শুধুমাত্র দ্রাবক মলিকুলগুলোই দায়ী। এক্ষেত্রে কিন্তু দ্রাবটা আর তো যেতে পারছে না বাষ্পীয় অবস্থায়। তো তাই জন্য কি হচ্ছে গিয়ে, যেহেতু বাষ্পায়ন একটা সারফেসের ঘটনা, মানে পৃষ্ঠতলের ঘটনা, যেহেতু বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে পুরো সারফেস থেকে দ্রাবকের মলিকুলগুলো ভ্যাপার স্টেটে অর্থাৎ কি বাষ্পীয় অবস্থায় যেতে পারছিল, কিন্তু দ্রবণের ক্ষেত্রে যেহেতু কিছু পৃষ্ঠতলের সব জায়গা থেকে আর দ্রাবক মলিকুলগুলো ভ্যাপার স্টেটে যেতে পারছে না, তো তাই জন্য এক্ষেত্রে বাষ্পায়নটা কম হবে দ্রবণের ক্ষেত্রে, তাই জন্য এদের ক্ষেত্রে বাষ্পের চাপটাও কম হবে, অর্থাৎ কি দ্রবণের বাষ্প চাপটা কম হবে দেন বিশুদ্ধ দ্রাবক। ঠিক। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি যে যেখানে তরল 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 দ্রবণ আর কি, অর্থাৎ কি দ্রাবকটাও তরল এবং দ্রাবটাও তরল। তাহলে যেহেতু দুটাই উদ্বায়ী, এক্ষেত্রে এই দ্রবণের কিন্তু এই দ্রবণের মধ্যে কি দেখা যাবে, যে যখন দ্রবণটা হচ্ছে বাষ্পায়ন হচ্ছে, এই বাষ্পায়নের মধ্যে আমার যদি দ্রাবক মলিকুল এবং দ্রাবক মলিকুল, এক্ষেত্রে কিন্তু দ্রাবক মলিকুলটাও ভ্যাপার স্টেটে যাবে আর দ্রাবক মলিকুলটাও ভ্যাপার স্টেটে যাবে। তো সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদি আমার দ্রবণের বাষ্পচাপটা যদি মেজার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, দ্রাবকের যে বাষ্পচাপ এবং দ্রাবের যে বাষ্পচাপ, এই দুটি বাষ্পচাপ এদের তো তখন কি হবে, এটা দুজন মিলে তো চাপ দিচ্ছে, তো তখন আমাকে কি করতে হবে, এই দ্রাবকটার আংশিক চাপ এবং দ্রাবটার আংশিক চাপ, এই দুটির আংশিক চাপের সমষ্টিটাই হবে কি এই দ্রবণের বাষ্পচাপটা। ব্যাপারটা বোঝা গেল? যে অর্থাৎ কি যদি আমরা দুটাই, অর্থাৎ কি দ্রাবকটাও যদি উদ্বায়ী হয় এবং দ্রাবটাও যদি উদ্বায়ী হয়, তাহলে সেক্ষেত্রে ওই দ্রবণের বাষ্পচাপ কি হবে না, আমার তরলের উপাদানের যে আংশিক চাপ এবং দ্রাবের যে উপাদানের আংশিক চাপ, এই দুটির আংশিক চাপের সমষ্টিটাই হবে ওই দ্রবণের মোট বাষ্পচাপ। ঠিক আছে, এবার আমরা এই দুই ধরনের যে দ্রবণ আছে সেই দ্রবণ সংক্রান্ত রাউল্ট নামক একজন সায়েন্টিস্ট
উনি যেই সূত্রগুলো দিয়েছিলেন, অর্থাৎ কি এই দ্রবণগুলোর বাষ্পচাপ কি হবে সেটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাহায্যে সেটাকে এক্সপ্রেস করতে পারবো সেটা সম্বন্ধে এখন আলোচনা করে নেব। চলো এবার আমরা রাউল্টের সূত্র সম্বন্ধে জানবো। বিজ্ঞানী রাউল্ট উনি 1886 সালের দিকে উনি একটি সূত্র দিলেন, অর্থাৎ কি দ্রবণের বাষ্পচাপ কতটা হবে, মানে অর্থাৎ কি সেটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাহায্যে প্রকাশ করব সেই সম্বন্ধে উনি একটি সূত্র তৈরি করলেন। উনি কি সূত্র তৈরি করলেন না, স্থির উষ্ণতায় কোন অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং ওই দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। এটা উনি বিভিন্ন ধরনের দ্রবণ নিয়ে সেটাকে উনি কাজ করছিলেন। ধরে নাও জলের মধ্যে একবার দ্রাব দিয়ে দেখলেন, বেনজিনের মধ্যে দ্রাব দিয়ে দেখলেন, টলুইনের মধ্যে দ্রাব দিয়ে দেখলেন, দেখে এরকম বিভিন্ন রকম দ্রবণ নিয়ে উনি দেখলেন কি উনি একটা কনক্লুশন টেনে নিয়ে উনি সূত্রটা দিলেন। এবং সেই সূত্রটা উনি কি বললেন যে এই অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ অবশ্যই স্থির উষ্ণতা, এই কথাটা কিন্তু ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে আমরা একটু এক্ষুনি জানলাম, যে তরলের বাষ্পচাপ কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল, তাই জন্য উষ্ণতা কিন্তু ফিক্সড রাখতে হবে, কারণ উষ্ণতা চেঞ্জ করলে কিন্তু এই সূত্রটা তখন আবার চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য বলবো কি যে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ কি হবে না, দ্রবণের বাষ্পচাপ সমান সমান কি হবে, এই যে দ্রবণটা তৈরি করেছি সেই দ্রবণের বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ইনটু ওই দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান, ইনটু দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। আচ্ছা, গুণফল চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে আমরা কি বললাম যে এই অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপটা কি হবে না, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং ওই দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। এটা উনি কি বললেন, অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে সূত্রটা দিলেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, মানে এটাকে যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাহায্যে যদি এক্সপ্রেস করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে। দেখো আমরা এখন থেকে একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে গিয়ে আমরা বিশুদ্ধ জিনিসকে আমরা ইউজ করব, মানে বিশুদ্ধ যখন চাপ, বাষ্পচাপ যখন আমরা ইউজ করব, বিশুদ্ধকে আমরা সবসময় পি নট, মাথার উপরে এই জিরো সাইনটা দিয়ে দিয়েছি, এটাকে বলে কি পি নট সাইন দিয়ে আমরা সবসময় বিশুদ্ধ, পি ফর প্রেসার, বিশুদ্ধ বাষ্পচাপকে আমরা পি নট দিয়ে প্রকাশ করব। এবং যেখানে তুমি পি দেখতে পারবে সেই পি দিয়ে আমরা কি করব না, দ্রবণের বাষ্পচাপকে প্রকাশ করব। ঠিক। আচ্ছা, একই রকম ভাবে যদি আমরা 1 ইউজ করি, সেটা তো আমরা এর আগের দিনই বলেছিলাম, 1 মানে কি হয়, 1 মানে দ্রাবক, আর 1 মানে আমরা কাকে প্রকাশ করব, দ্রাবক, এবং 2 মানে কি, দ্রাবক। তাই তো, এটা একদম মাথায় ঢুকিয়ে নাও, এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে প্রতি মুহূর্তে প্রয়োজন পড়বে। তাহলে বললাম কি, পি নট মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং পি মানে হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, এখানে 1 মানে দ্রাবক আর 2 মানে দ্রাবক। ঠিক। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারবো, দ্রবণের বাষ্পচাপ মানে কি, পি সমান সমান, যদি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি নট হয় তাহলে ইনটু কার না, দ্রাবকের মোল ভগ্নাংশ। আচ্ছা, দ্রাবকের মোল ভগ্নাংশ কি হয়, আমরা 1 দিয়ে প্রকাশ করি, দ্রাবকের মোল ভগ্নাংশ আমরা কি দিয়ে ডিনোট করি, কাই দিয়ে, তাহলে আমরা কি বলবো, কাই 1। আচ্ছা, এখানে তো আমরা দ্রবণের বাষ্পচাপ কিন্তু পি দিয়ে প্রকাশ করলাম, আর পি নট মানে তো বিশুদ্ধ দ্রাবকই, যেহেতু এখানে একটাই আছে তাহলে 1 2 ইউজ করার দরকার নেই। তাহলে আমরা এখানে কি বললাম যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সমান সমান, অর্থাৎ পি ইজ ইকুয়ালস টু পি নট ইনটু কাই 1। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করলাম না, অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপকে প্রকাশ করতে পারলাম। এটুকু জিনিস ক্লিয়ার কিনা সেটা ভালো করে আবার দেখো, যে দেখো এটা কিন্তু পরীক্ষায় এইভাবে কোশ্চিন আসে। কোশ্চিন যদি তোমার আসে
যে দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউলেটের সূত্র লিখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে অনুদ্বায়ী এবং উদ্বায়ী দুটার ক্ষেত্রেই বলতে হবে। এবং তোমাকে যদি পরীক্ষা হলে উল্লেখ করে দেয় যে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে রাউলেটের সূত্রটা উল্লেখ করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এটুকু অংশ বললেই হবে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে ব্যাখ্যাটা অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে ব্যাখ্যা করার সময় তুমি কি বলবে, যে সেটা তো বলবেই যে প্রথমে লিখে নেবে যে অনুদ্বায়ী দ্রবণের ক্ষেত্রে স্থির উষ্ণতায় যে দ্রবণের বাষ্পচাপটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। তখন বলবে তুমি যে যদি দ্রবণের বাষ্পচাপ যদি পি হয় এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি পি নট হয় এবং হচ্ছে কি দ্রাবকের মোল ভগ্নাংশ যদি কাই ওয়ান হয়, তাহলে সূত্রানুসারে পি ইজ ইকুয়ালস টু পি নট ইন্টু কাই ওয়ান। ঠিক। আচ্ছা, এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে তোমার পরীক্ষার কোশ্চিন দেয় যে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে ওই দ্রবণের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের মধ্যে লেখচিত্র অঙ্কন করো। দেখো, এখন থেকে কিন্তু আমাদের লেখচিত্র অঙ্কন করা এই বিষয়গুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো, এখান থেকে কি বললাম, লেখচিত্র যখন আমরা অঙ্কন করব তখন আমাদের কয়েকটা জিনিস, আমি এই লেখচিত্রের উপরে আমি একটা ক্লাস নেব আর কি, আলাদা করে একটা ক্লাস নেব। তো আমি আপাতত একটা জিনিস বলে দিই যে কোথাও যদি y is equals to mx, y is equals to mx, এটা কিসের সমীকরণ বলতে পারবে? এটা একটা সরল রেখা। কি ধরনের সরল রেখা? না, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আচ্ছা, সঙ্গে যদি একটা সি লাগিয়ে দিই তাহলে এটাও একটা সরলরেখার সমীকরণ। সেটা কি হবে? মূল বিন্দুগামী হবে না, সেটা একটা ছেদিতাংশ থাকবে, তাই তো? তাহলে এটা এই ধরনের মানে এই ধরনের সমীকরণের লেখচিত্র দেখতে কিরকম হবে না, এইভাবে তোমাকে উপরের দিকে উঠবে, এই ধরনের লেখচিত্রটা হবে। আর কোথাও যদি y শুধুমাত্র mx থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, গ্রাফটা মূল বিন্দু দিয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমরা যদি বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপ এবং যদি মোল ভগ্নাংশের মধ্যে যদি লেখচিত্র অঙ্কন করতে চাই, তো তাহলে লেখচিত্রটার ধরন কিরকম হবে বলো দেখি। তাহলে এটাকে আমরা যদি y অ্যাক্সিসে রাখি, এটাকে আমরা m ধরি আর এটাকে যদি x ধরে নিই, তাহলে y mx এর সমীকরণ মেনে চলছে না। তাহলে গ্রাফটা কিরকম হবে বলো? গ্রাফটা কিন্তু এদিকে যদি আমরা বাষ্পচাপ নিই, এদিকে যদি বাষ্পচাপ নিই আর এদিকে যদি মোল ভগ্নাংশ যদি রাখি, তাহলে সেক্ষেত্রে লেখচিত্র কি হবে? মূল বিন্দুগামী হবে। এটা কোন দ্রবণের ক্ষেত্রে? অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে লেখচিত্র কিন্তু এরকম হবে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, চলো নেক্সট আমরা চলে আসবো কি না, উদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে যে সূত্রটা কি হবে এবং তার ক্ষেত্রে লেখচিত্রটা খুব খুব ইম্পর্টেন্ট, সেই কনসেপ্টটা আমাদেরকে দেখে নিতে হবে। চলো এবার দেখবো কি উদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে রাউলেটের সূত্রটা কি হবে। দেখো, উদ্বায়ী দ্রবণটা আমরা কিভাবে তৈরি করেছি না, সাপোজ ধরে নাও পাত্রের মধ্যে আমি এন হেক্সেন এবং এন হেপ্টেন মিশিয়েছি। এবার বা আমরা কি করেছি না, টলুইনের মধ্যে বেনজিন মিশিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে টলুইনটাও উদ্বায়ী, বেনজিনটাও উদ্বায়ী, বা এন হেক্সেনটাও উদ্বায়ী, এন হেপ্টেনটাও উদ্বায়ী। তাহলে এইরকম যদি কোন একটা দ্রবণ যদি আমরা তৈরি করি যেখানে আমরা কি করেছি না হচ্ছে গিয়ে দ্রাবটাও উদ্বায়ী, দ্রাবকটাও উদ্বায়ী, তো তাহলে দেখো এখানে কি ঘটনাটা ঘটবে। এবার এক্ষেত্রে আমাদের দ্রবণটা ছিল, এই দ্রবণ থেকে ধরে নাও দ্রাবক, আচ্ছা দ্রাবককে আমরা কি দিয়ে প্রকাশ করি? 1 দিয়ে প্রকাশ করি, তাই তো? আর দ্রাবকে কি দিয়ে প্রকাশ করি না, 2 দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এবার এক্ষেত্রে যে ভ্যাপার স্টেটে আমার যে হচ্ছে কি কে আসছে না, দ্রাবক মলিকুল গুলো আসছে, আবার দ্রাব মলিকুল গুলো আসছে। এবার এখানে রাউল্ট কি বললেন যে যদি স্থির উষ্ণতায় কোন উদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে ওই কোন একটি উপাদান, সেটা হচ্ছে আমি যদি দ্রাবকের উপাদানের যদি আমি এই দ্রবণের মধ্যে আমি দ্রাবকের উপাদানের যদি বাষ্পচাপ বের করতে চাই, অর্থাৎ কি কোন একটি উপাদানের হচ্ছে গিয়ে বাষ্পচাপটা কি হবে না, ওর যে বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ এবং ওই উপাদানটির মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে, এবং এই দ্রবণটার যদি বাষ্পচাপ বের করতে চাই তাহলে দ্রবণটার বাষ্পচাপ কি হবে না, এই দুটি উপাদানের যে ভিন্ন ভিন্ন করে যে দুটি উপাদানের যে বাষ্পচাপ আমরা বের করলাম সেই বাষ্পচাপের সমষ্টির সমান হবে। ব্যাপারটা বোঝা গেল কি? আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি যে
এবার উনি কি, আমরা কি নিয়ে পড়ছি, আমরা অ্যাকচুয়ালি আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে বাষ্প চাপটা বের করতে হবে। আচ্ছা, বাষ্প চাপ বের করতে গেলে কি করতে হবে, আমাকে বাষ্পটাকে দেখতে হবে। এবার বাষ্পের মধ্যে কে কে আছে, শুধুমাত্র কি দ্রাবকটা আছে, না সেখানে শুধুমাত্র দ্রাবকটার সঙ্গে দ্রাবটাও আছে। যেহেতু এক্ষেত্রে দ্রাবকটার সঙ্গে দ্রাবটাও যুক্ত আছে, তাহলে আমাকে ক্যালকুলেশনের মধ্যে তো দ্রাবকটাকেও নিতে হবে প্লাস দ্রাবটাকেও নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এই দ্রবণের যদি টোটাল বাষ্পচাপ যদি বের করতে চাই, তাহলে টোটাল বাষ্পচাপকে আমি ক্যাপিটাল পি বললাম। তাহলে উনি বললেন কি, যে দ্রবণের বাষ্পচাপটা কি হবে না, দ্রাবকের বাষ্পচাপকে আমরা P1 বললাম, দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবের বাষ্পচাপের সমষ্টির সমান হবে, এটা একটা কথা বললেন। আর দ্বিতীয় কি কথা কি বললেন, উনি যদি বললেন যে তাহলে P1 টা কিভাবে বের করব, তখন তো কোশ্চেন আসলো যে P1 টা কিভাবে বের করব, তখন উনি বললেন কি, যদি আমি P1 টা বের করতে চাই, অর্থাৎ কি কোনো একটি উপাদানের যদি বাষ্পচাপ বের করতে চাই ইন্ডিভিজুয়ালি, তাহলে যে উপাদানটা বের করছি সেই উপাদানের বাষ্পচাপটা কি হবে না, এই উপাদানের বিশুদ্ধ অবস্থায়, অর্থাৎ কি P0 লাগিয়ে দিলাম, বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ এবং এর মোল ভগ্নাংশের হচ্ছে গিয়ে গুণফলের সমান হবে। একরকম ভাবে তোমাকে যদি P2 বের করতে হয়, তাহলে P2 সমান সমান কি হবে বলো, তাহলে হচ্ছে কি এর বিশুদ্ধ অবস্থায়, তাহলে P2 নট ইন্টু x2। তাহলে আমরা কি করলাম, কি ইন্ডিভিজুয়ালি দুটো উপাদানের বাষ্পচাপ বের করে নিতে পারলাম। এবার আমি যদি এই দুটা ভ্যালু যদি এখানে পুট করে দিই, তাহলে কি হয়ে যাবে না, আমি দ্রবণের বাষ্পচাপ পেয়ে যাব। তাহলে দ্রবণের বাষ্পচাপ হলে কি হবে, P1 হচ্ছে P1 নট chi1 প্লাস P2 নট chi2। তাহলে এটা দেখো একটা সূত্র তৈরি হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু আমাদের ম্যাথ করতে হবে। তাহলে আমরা যদি ওভারঅল একটা কনক্লুশন তৈরি করি এখান থেকে, তাহলে রাউলেটের সূত্র, রাউলেট কি বলেছেন যে যদি সেটা অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ হয়, তাহলে সেক্ষেত্রে সিম্পল যে ওই হচ্ছে কি স্থির উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং ওর মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। আর সেটা যদি উদ্বায়ী হয়, তাহলে উদ্বায়ীর ক্ষেত্রে কি হবে, যে স্থির উষ্ণতায় কোন একটি উপাদানের বাষ্পচাপটি ওই বিশুদ্ধ অবস্থায় উপাদানটির বাষ্পচাপ এবং ওই উপাদানের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে, এবং দ্রবণটির বাষ্পচাপ তাদের ইন্ডিভিজুয়ালি আংশিক বাষ্পচাপের সমষ্টির সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই দ্রবণটার ক্ষেত্রে আমাকে যদি বলা হয়, বা তোমাকে অঙ্কের সময় এরকম একটা কোশ্চেন করতে পারে যে এখানে এই যে ভ্যাপার স্টেটে যে দ্রাবক এবং দ্রাব মলিকুলগুলো যে এসেছে, এই ভ্যাপার অবস্থাতে দ্রাবক এবং দ্রাবের মোল ভগ্নাংশ কি হবে সেটা তোমাকে যদি বের করতে বলে, সেক্ষেত্রে তুমি সেটাকে কিভাবে করবে। দেখো সেক্ষেত্রে আমরা যদি সেটাকে করি, সেখানে আমরা কার সূত্র ইউজ করব না, ডাল্টনের সূত্র ইউজ করব। দেখো ডাল্টনের সূত্র আমরা একটু ক্লাস 11 এর গ্যাস চ্যাপ্টারে চলে যাবো, যেখানে ডাল্টন কি বলেছিল, ডাল্টন বলেছিল যে যদি একটা পাত্রের মধ্যে তুমি 2 বা ততোধিক গ্যাস মিশিয়ে দাও, সাপোজ একটা পাত্রের মধ্যে 2টি গ্যাস তুমি মিশিয়ে দিয়েছো, এবার ওই 2টি গ্যাসের মধ্যে ইন্ডিভিজুয়ালি আমি এ মিশিয়েছি আর বি মিশিয়েছি, এবার তোমাকে যদি বলে এর আংশিক চাপ কত হবে, বির আংশিক চাপ কত হবে, তখন আমরা কি বলতাম যে এর আংশিক চাপ কি হবে না, এর যে মোট চাপ, অর্থাৎ কি ওই গ্যাসটার যে মোট চাপ এবং এর মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে, এরকম আমরা বলতাম না। যে ধরে নাও অসংখ্য, যদি আমরা এরকম এটা তো করেছিলাম আমরা, যে কি বলেছিলাম যে যদি কোনো একটা আংশিক চাপ যদি বের করতে হয়, তাহলে আংশিক চাপ সমান কি ছিল, মোট চাপ ইনটু এর হচ্ছে মোল ভগ্নাংশ ছিল না, এটা তো আমরা করেছিলাম ডাল্টনের সূত্র অনুযায়ী। তো তাহলে এবার আমরা এখানে একটু ডাল্টনের সূত্রটা ইউজ করবো, কারণ এখানে তো মিক্সচার অফ গ্যাস, দুই ধরনের গ্যাস চলে আসছে। তাহলে এক্ষেত্রে যদি আমি ডাল্টনের সূত্র ইউজ করি, তাহলে ধরুন আমরা যদি 1 নম্বর গ্যাসটার যদি আমাকে যদি মোল ভগ্নাংশ বের করতে হয়, তো নরমালি আমরা এখান থেকে সূত্র কি পাচ্ছি, যে আমরা হচ্ছে কি P1 ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি না, হচ্ছে কি তোমার chi1 ইন্টু মোট চাপ হবে, অবশ্যই এটা মোট চাপ হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে P1 বাই P, এই P মানে কি মোট চাপটা। তাহলে সেক্ষেত্রে আমি যদি বের করতে হয়, তাহলে P1 মানে আমরা কি পেয়েছি, P1 মানে পেয়েছি হচ্ছে গিয়ে এই P1 নট ইন্টু chi1, তাহলে এখানে কি বসাবো, P1 নট ইন্টু chi1
বাই নিচে তো মোট চাপটা থাকবে, তাহলে মোট চাপটা কি হবে, মোট চাপটা আমরা বের করে রেখেছি P1 নট কাই1 প্লাস P2 নট কাই2। এটা হয়ে গেল কি আমার দ্রাবকের মোল ভগ্নাংশ বের করে নিতে পারলাম। একই রকম ভাবে তোমাকে যদি বলে দ্রাবের মোল ভগ্নাংশ বের করো, তাহলে সেক্ষেত্রে কি করবে, তাহলে সিম্পল, এখানে তুমি কাই2 করে দেবে, তাহলে কাই2 সমান সমান কি হয়ে যাবে P2 বাই P। তাহলে সেক্ষেত্রে কি হবে, P2 বাই P হলে এখান থেকে আমরা P2 এর জায়গায় কি বসাবো, তাহলে P2 কাই2 বসাবো, P2 নট কাই2 বসাবো, আর নিচে তো তোমার কাই1 P1 নট কাই1 প্লাস P2 নট কাই2। ঠিক আছে, আচ্ছা এটা আমরা লিখে দিচ্ছি, চলো নোট চাপ। কাই2 ইজ ইকুয়ালস টু কি বললাম, যে তোমার P2 বাই P। তাহলে P2 মানে কি আমরা পেয়েছি, P2 মানে এখানে লিখেছিলাম যে তোমার P2 নট কাই2 বা এখানে কি হবে তোমার P1 নট কাই1 প্লাস P2 নট কাই2। এটুকু ক্লিয়ার কিনা দেখো, এটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। অঙ্কের সময় তোমাকে অনেক সময় বলতে পারে যে বাষ্পীয় অবস্থায় এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করো, তখন কিন্তু আমাকে ইন্ডিভিজুয়ালি প্রথমে এই সূত্রগুলো ইউজ করে নিয়ে আমরা এই ধরনের অঙ্ক যখন করবো তখন ব্যাপারটা একদম ফ্লো ক্লিয়ার হয়ে যাবে। তো ব্যাপারটা তাহলে এখান এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, যে যেখানে আমরা পড়ে নিলাম যে রাওয়াল্টের সূত্রের সাহায্যে উদ্বায়ী এবং অনুদ্বায়ী দ্রাবের যে বাষ্পচাপ, দ্রবণের যে বাষ্পচাপ হবে সেটা আমরা সূত্রের সাহায্যে করতে পারলাম। আচ্ছা এখান থেকে তো আমরা তো অনুদ্বায়ী দ্রাবের মোল ভগ্নাংশ এবং দ্রবণের বাষ্পচাপের মধ্যে লেখচিত্রটা কেমন হয় সেটা আমরা দেখেছিলাম। এখন উদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে সেটা এবার আমরা দেখে নেব। তো আমরা তো আগেই ধরেছিলাম, এখান থেকে তো আমি আরেকবার এই বিষয়গুলো আরেকবার একটু বলে দিই, যে আমরা যদি ধরে নিই যে বিশুদ্ধ দ্রাবক, এখানে তো দ্রাবকটা উদ্বায়ী দ্রাবটাও উদ্বায়ী, তাই তো, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপকে আমরা ধরে নিলাম দ্রাবক মানে 1, বিশুদ্ধ মানে নট, তাহলে P1 নট হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। আচ্ছা P2 নট মানে কি না বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। আচ্ছা আর কি, যদি P1 এটা কি হবে দ্রাবকের চাপ, আংশিক চাপ আর কি, মানে এটা দ্রবণের চাপ, দ্রাবকের আংশিক চাপ হচ্ছে গিয়ে P1, আর দ্রাবের আংশিক চাপ কি হবে না P2। আচ্ছা একই রকম ভাবে এই হচ্ছে গিয়ে দ্রাবকের মোল ভগ্নাংশ আমরা কি ধরে নিলাম কাই1, এবং দ্রাবের মোল ভগ্নাংশ আমরা কি ধরে নিলাম না কাই2। ঠিক, আচ্ছা এবার আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে বিষয়টা নিয়ে ভাববো। প্রথমে ধরবো যে যদি বিশুদ্ধ দ্রাবকটা একা একা দ্রবণের মধ্যে থাকে, ব্যাপারটা কি বললাম, আমি যখন দ্রবণটা তৈরি করেছি, দ্রবণটা তৈরি করার সময় শুধুমাত্র এখানে যদি দ্রাবকটাই থাকে, ভালো করে ব্যাপারটা বুঝবে, শুধুমাত্র যদি দ্রাবকটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হবে, এক নম্বর কন্ডিশন, আমরা তিনটা কন্ডিশন ইউজ করে করবো আর কি। হ্যাঁ, যে প্রথম কেস 1, এক্ষেত্রে কি হবে যে যদি শুধুমাত্র যদি বিশুদ্ধ দ্রাবকটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো P1 is equals to P1 নট ইন্টু কাই1। এটা আমরা ওই যে প্রথমে রাওয়াল্টের সূত্র ইউজ করে বলেছিলাম, যে রাওয়াল্ট কি বলেছিল যে প্রতিটি উপাদানের বাষ্পচাপ ওই বিশুদ্ধ উপাদানটির বাষ্পচাপ এবং ওর মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। আচ্ছা এবার যদি দ্রাবকটা না থেকে শুধুমাত্র দ্রাবটা থাকে দ্রবণের মধ্যে, তাহলে কি হবে, তার জন্য আলাদা করে আমরা একটা সমীকরণ পাবো। সেক্ষেত্রে আলাদা সমীকরণটা কি পাবো বলো, সেক্ষেত্রে আমরা পাবো P2 is equals to P2 নট ইন্টু কাই2। ঠিক, এবার আমরা কি করলাম, দ্রাব এবং দ্রাবক দুটোকেই আমরা এখানে দিয়ে দিলাম, দুটোকে এবার মিক্সিং করে দিলাম। করে দিলে কি হবে, এবার দুটা ক্ষেত্রে এখানে ব্যাপারের মধ্যে দুজনই চলে আসবে, সেক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ কি হবে না P is equals to, এটা তো আমরা কি করবো না ডাল্টনের আংশিক চাপ ফেলে দেবো, আংশিক চাপের সূত্র P1 প্লাস P2 হবে, অর্থাৎ কি সমীকরণটা দাঁড়াবে কি P1 নট কাই1 প্লাস P2 নট কাই2। এখানে তিনটা ইকুয়েশন, এটা ধরে নিলাম আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন ধরে নিলাম, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। ঠিক,
আচ্ছা, এগুলো তো আমরা আগেই করেছি। চলো এবার আমরা কন্ডিশন গুলো ইউজ করে করে ঘটনাটা মানে গ্রাফটার কাছে যাব। এবার গ্রাফটা যাওয়ার আগে আমরা কন্ডিশন গুলো তৈরি করে নিচ্ছি, কারণ গ্রাফটা তৈরি করতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে যদি আমি কাই1 ইকুয়ালস টু 1 ধরে নিই। আচ্ছা, কাই1 যদি 1 হয়ে যায় তাহলে কাই2 এর মান কত হবে বলো? আমরা কি জানি, কাই1 প্লাস কাই2 ইকুয়ালস টু কি হয়? 1 হয় না? যদি কাই1টাই যদি 1 হয়ে যায় তাহলে কাই2 এর মান কত হবে? 0। অর্থাৎ কি, ওই দ্রবণের মধ্যে দ্রাবটা মানে ভ্যাপার স্টেটে দ্রাবের মলিকুল গুলো যায়নি, শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবকটা আছে। তাহলে সেক্ষেত্রে যদি কাই1 বসাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? শুধুমাত্র এই সূত্রটা ইউজ করব না। এই সূত্র যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে P1 ইকুয়ালস টু, যে আমরা P1 নট ইনটু কাই1 নিয়েছিলাম, এখানে যদি কাই1টা যদি 1 হয়ে যায়, 1 যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে P1 ইকুয়ালস টু P10, বলতে পারি কাই1টা 1 হয়ে গেল। একই রকম ভাবে আমরা এক্ষেত্রে আর কি করতে পারি না, এবার আরেকটা ভাবে করলাম কি, যে যদি আমরা কাই2টাকে 1 ধরে নিই তাহলে সেক্ষেত্রে কাই2 1 মানে কি, সেক্ষেত্রে কাই1টা 0, তখন আমার শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবকটা আছে, তাহলে এই সমীকরণটা ইউজ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, কাই2 যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো P2 ইকুয়ালস টু P2 নট। ঠিক। আচ্ছা, এগুলো আমরা কেন করছি? কারণ কি, এবার আমরা আমাদের টার্গেট কি, যেহেতু আমরা বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে গ্রাফটা কিরকম দেখেছিলাম বলো? বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে গ্রাফটা আমরা যখন তৈরি করেছিলাম, এদিকে বাষ্পচাপ নিয়েছিলাম, এদিকে মোল ভগ্নাংশ নিয়েছিলাম, সেটা যেহেতু মূল বিন্দুগামী ছিল তাই জন্য এইরকম রেখাচিত্র তৈরি হয়েছিল। এবার আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে এই গ্রাফটার মধ্যেই আমরা দ্রাবকটাকেও প্রকাশ করব, দ্রাবটাকেও প্রকাশ করব। তাই জন্য একটা গ্রাফের মধ্যেই দুটো গ্রাফকে আমরা কি করব, প্রজেক্ট করব। এবার তোমরা একটু কল্পনা করো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে গিয়ে দুটো দ্রাব এবং দ্রাবক দুজনকে একই লেখচিত্রের মধ্যে প্রকাশ করব, যার এইদিকে আমরা হচ্ছে বাষ্প চাপ নিয়েছি আর এদিকে মোল ভগ্নাংশ আমি কাই লিখছি। হ্যাঁ, এদিকে মোল ভগ্নাংশ নিয়েছি। ঠিক। আচ্ছা, এবার তুমি মনে মনে ধরো যে এটা নেই, মানে এই লেখচিত্রটা নেই, শুধুমাত্র যদি তাহলে সেক্ষেত্রে এদিকটা আমার শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবক নিচ্ছি আর এদিকটা ধরো দ্রাব নিচ্ছি আর কি। হ্যাঁ, তো তাহলে প্রথমের দিকে ধরো এই গ্রাফটা নেই, তাহলে এক্ষেত্রে যখন আমার এখানে কাই1 ইকুয়ালস টু 0, মানে এটা হচ্ছে কাই1 0, এবার আমি যত দিকে যাচ্ছি কাই1 এর মান বাড়ছে, এখানে গিয়ে কাই1টা যখন 1 হলো, ঠিক আছে। আচ্ছা, কাই1 যদি কাই1টা 0 হয় তার মানে কি, এটা 0 মানে কি P1 এর মানটাও এখানে 0 হবে না, তাই না? P1 এর মানটাও এখানে 0 হবে। আর যখন হচ্ছে কাই1 এর মানটা 1 হয়ে যাবে তখন P1 এর মানটা কি হবে না, P10 হবে। তাহলে তার ক্ষেত্রে লেখচিত্র যদি এরকম হয় যে এইরকম হবে, যেখানে এই যে পয়েন্টটা পাওয়া গেল সেটাকে আমরা কি বলবো না, P10 এটা। ঠিক। আচ্ছা, এটা কার ক্ষেত্রে হলো না, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে হলো। এবার আমরা কি করব না, দ্রাবের ক্ষেত্রে, একই রকম দ্রাবের ক্ষেত্রে দেখো এখানে যদি আমি কাই2 টাকে 0 এবং এখানে কাই2টা ইকুয়ালস টু 1 হয়, ব্যাপারটা ধরো আমি কি করছি না, একটা গ্রাফের মধ্যে দুটো লেখচিত্রকে আমি মার্জ করছি। ঠিক আছে, তো তাহলে এক্ষেত্রে কি হবে, একই রকম ভাবে এদিক থেকে দেখবো দ্রাবের ক্ষেত্রে, তো দ্রাবের ক্ষেত্রে সেটাও তো আমার কি হবে, দ্রাবের ক্ষেত্রে এটাও তো আমার y ইকুয়ালস টু mx এর সমীকরণই মেনে চলছে, তাহলে এটা একটা মূলবিন্দু সরলরেখা হবে। এবং দেখো এক্ষেত্রে তাহলে কি হবে, এখান থেকে কাই1টা 0 মানে কি ধীরে ধীরে বাড়বে। এবার এখান থেকে কি হবে, যখন কাই2 এর মানটা 1 হবে তখন সেটা P2 এর মান হবে, তাহলে এখন P2 হবে। এবার দেখো এক্ষেত্রে কি হবে, যেহেতু এটা দ্রাব, এবার আমরা কি ধরে নেব না, দ্রাবকের বাষ্পচাপ সবসময় তো দ্রাবের থেকে একটু হলেও বেশি হবে। তো তাই জন্য এই দ্রাবকের বাষ্পচাপ, এটা হচ্ছে দ্রাবকের বাষ্পচাপ, তাহলে এখানে দ্রাবের বাষ্পচাপ একটু নিচে নেব আমরা। কেন নিচে নেবো, কারণ দ্রাবের বাষ্পচাপ একটু হলেও কম হবে দ্রাবকের থেকে। তো তাই জন্য এটা আমরা ধরে নিলাম কি P2 নট। ঠিক। তো তার ক্ষেত্রে কি হবে, লেখচিত্রটা তাহলে এখান থেকে এটা মূল বিন্দুগামী হলো। এই পর্যন্ত আমরা কি তৈরি করলাম, এটা হচ্ছে দুটো বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে লেখচিত্রটা এরকম হলো।
এবার আমরা কি করব, দ্রবণের লেখচিত্রটা বের করার চেষ্টা করব। এবার দেখো দ্রবণের লেখচিত্র আমরা কি দেখলাম, দ্রবণের ক্ষেত্রে আমাদের এখানে এই সমীকরণটা আছে। আচ্ছা, এবার যখন যখন কাই1 এর মানটা আমার 1, যখন আমার হচ্ছে গিয়ে কাই1 এর মানটা 1, তখন কি হবে? যদি কাই1 এর মানটা 1 বসাই, আচ্ছা কাই1 এর মান যদি 1 বসাই, তাহলে কাই2 এর মান কি হবে? 0। কেন কাই1 যখন 1 তখন কাই2 এর মান 0, তাহলে 0 মানে কি, কাই1 এর মান যদি 1 বসে তাহলে সেক্ষেত্রে কি হবে, যখন মানে ফার্স্ট কন্ডিশনে এই লেখচিত্রের ক্ষেত্রে কন্ডিশনটা বলছি, মানে এই গ্রাফটার ক্ষেত্রে কিরকম হবে, তখন কি বলছি, যখন কাই1 ইকুয়ালস টু 1 এবং কাই2 ইকুয়ালস টু 0, তাহলে আমার কি দাঁড়াবে, পি ইকুয়ালস টু কি দাঁড়াবে, পি ইকুয়ালস টু যদি এখানে 1 বসাই তাহলে সেটা হয়ে যাবে কি p1 নট, ঠিক। আচ্ছা, একই রকম ভাবে যখন আমার হচ্ছে গিয়ে কাই1 এর মানটা 0 এবং কাই2 এর মানটা হচ্ছে গিয়ে 1, তখন কি দাঁড়াবে, কাই2 এর মানটা যদি এখানে 1 বসাই তাহলে তখন কি হয়ে যাবে, p ইকুয়ালস টু কি হবে, p2 নট, ঠিক। এই যে এখানে আমরা জাস্ট মানগুলো পুট করছি। এবার এটা করলে কি হবে, যখন আমি p এর মানটা এবার কি হবে দেখো, যেখানে হচ্ছে গিয়ে কাই1 এর মানটা 1 এবং কাই2 এর মানটা 0, মানে কাই1 এর মানটা 1 এবং কাই2 0, তো সেক্ষেত্রে p1 পয়েন্ট কে পাচ্ছে, এবং যখন আমার কাই1 এর মানটা 0 এবং কাই2 এর মানটা 1, মানে এই পয়েন্টটাতে, সেটা হচ্ছে p2 কে পাচ্ছে, তাহলে p2, তাহলে এই যে এই সরলরেখাটা কি হবে না, এই দুটো বিন্দুকে ক্রস করে যাবে, তাহলে এখান থেকে এই দুটো বিন্দুকে যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে এই যে লেখচিত্রটা পাওয়া গেল, এই লেখচিত্রটা কি হবে না, ওই যে এই সরলরেখাটার জন্য, মানে এই পয়েন্টটার জন্য আমরা পাবো, মানে এই সমীকরণটার জন্য পাবো। অর্থাৎ কি, এই যদি বলা হয় যে এই লেখচিত্রটা, এটা কার ক্ষেত্রে লেখচিত্র পেলাম না, হচ্ছে কি p1 ইকুয়ালস টু p1 নট কাই1, এটা এই লেখচিত্র আমরা কার ক্ষেত্রে পেলাম না, এটা পেলাম হচ্ছে গিয়ে p2 নট ইকুয়ালস টু p2 ইকুয়ালস টু p2 নট কাই2। আচ্ছা, তাহলে এটা আমরা কি পেলাম না, দ্রাবকের ক্ষেত্রে লেখচিত্র, এটা পেলাম দ্রাবের ক্ষেত্রে লেখচিত্র, আর দ্রবণের ক্ষেত্রে লেখচিত্র আমরা কোনটাকে পেলাম, এটাকে পেলাম। যে দ্রবণের ক্ষেত্রে লেখচিত্র কি হলো না, p ইকুয়ালস টু p1 নট কাই1 প্লাস p2 নট কাই2। তাহলে আমরা এইভাবে কি পেলাম না, এটা কি কার ক্ষেত্রে লেখচিত্র হলো না, উদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে লেখচিত্র এরকম হলো। দেখো এখান থেকে আরেকটা মজার জিনিস তোমাকে বলে দিতে পারি, যে আমরা একটু আগে বললাম কি, যে y ইকুয়ালস টু mx প্লাস c, এই সমীকরণটা কি ধরনের লেখচিত্র মেনে চলবে না, একটা মূল বিন্দুগামিত হবে না, এটা একটা ছেদাংশ থাকবে, তো তাহলে কি হবে, লেখচিত্র দেখতে এরকম হবে না। এবার দেখো আমরা এই যে সমীকরণটা আছে সেটাকে আমরা এই সমীকরণের মতো তুলনা করতে পারবো, কিরকম, দেখো এখানে আমরা জানি কি, যে কাই1 প্লাস কাই2 ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমি কাই1 বা কাই2 এর মান বের করি, কাই1 ইকুয়ালস টু কি বলতে পারবো, 1 মাইনাস কাই2, তো বলতেই পারবো। তাহলে এটা যদি কাই1 এর জায়গায় যদি আমি বসাই তাহলে কি পাবো, p1 নট 1 মাইনাস কাই2 প্লাস p2 নট কাই2, তাহলে আমরা কি পাচ্ছি, p1 নট মাইনাস p1 নট কাই2 প্লাস p2 নট কাই2, তাহলে আমি কি পাবো, p1 নট প্লাস কাই2 ইন্টু p2 নট মাইনাস p1 নট, এটা বলতেই পারবো। তাহলে দেখো এটাকে আমরা তাহলে টোটাল প্রেসার p, তাহলে এটাকে আমরা কি নিয়েছি না, y অ্যাক্সিসে নিয়েছি, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c এর মতো সমীকরণটা মেনে চলছে না, এটাকে আমরা c একটা ছেদাংশ বলতে পারি, তো তাই জন্য এটা কি এই সরলরেখাকে মেনে চলছে না, এই সমীকরণটাকে মেনে চলছে, তাহলে তার লেখচিত্র কিরকম হবে না, এইখান থেকে এরকম গেল, তার মানে কি এটুকু অংশ কি পেলাম না, ছেদাংশ পেলাম। তো তাহলে আমরা কিন্তু এইভাবে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সঙ্গে কল্পনা করেও কিন্তু আমরা লেখচিত্রটা করতে পারি। এটুকু তো আমরা বুঝতে পারলাম, একদম ক্লিয়ার কিনা ব্যাপারটা বুঝে নাও আরেকবার। যদি এখানে পর্যন্ত যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকটু আগে থেকে আরেকবার দেখে নাও, তাহলে মনে হয় ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে গিয়ে মেসেজ করবে। চলো এবার আমরা হচ্ছে গিয়ে আজকে আমরা যা করলাম সেই রাউল্টের সূত্র, সেই টপিকের উপরে কিছু ম্যাথ করে নিই।
কেননা মানে এই চ্যাপ্টার গুলোতে ম্যাথ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথ গুলো কিন্তু আমাদের মন দিয়ে করতে হবে। দেখো ম্যাথ গুলো করার সময় অনেকেই দেখলাম কমেন্ট করেছে যে স্যার ম্যাথ গুলো ঠিকঠাক হচ্ছে না আর কি। দেখো ম্যাথ গুলো করার সময় আমি কি বলবো যে তোমাকে আমি যেই ট্রিক্স ইউজ করে মানে করতে বলবো সেভাবেই করবে। অর্থাৎ কি দেখো কেমিস্ট্রির ম্যাথ গুলো কিন্তু খুব কঠিন না, খুব একদমই সহজ। তুমি জাস্ট যদি সূত্রগুলো যদি ফলো করো তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এইখানে একটা ম্যাথ বলেছে, আজকে যে আমরা সূত্রগুলো করলাম সেই সূত্রের উপরে এই ম্যাথটা হয়ে যাবে। দেখো কি বলেছে যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ বেনজিন ও বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ যথাক্রমে এটা বলেছে। মানে কি বলেছে, বিশুদ্ধ বেনজিন আর বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 78 গ্রাম বেনজিন ও 46 গ্রাম টলুইন দ্বারা গঠিত দ্রবণের বাষ্পে বেনজিনের আংশিক চাপ নির্ণয় করতে বলেছে। শেষ লাইনটা পড়ে আগে কি বের করতে বলেছে সেটা আগে বের করে নাও, তাহলেই তুমি বুঝে যাবে কোন সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম যে বেনজিনের আংশিক চাপ বের করতে বলেছে, এবং তোমাকে প্রথমেই অঙ্কটা দেখে তোমার কি মনে হচ্ছিল যে এক্ষেত্রে তোমার দ্রাবক এবং দ্রাবক দুটাই কিন্তু উদ্বায়ী। তাহলে উদ্বায়ী দ্রবণের ক্ষেত্রে আমরা জানি কি যে সূত্র, প্রথমে এই দুটো দেখে আমাদের মনে হতো কি কোন সূত্রটা ইউজ করা উচিত, যে P = P1 নট Chi1 প্লাস P2 নট Chi2 এই সূত্র ইউজ করা উচিত। কিন্তু দেখো এখানে যেহেতু তোমার শুধুমাত্র বেনজিনের আংশিক চাপ বের করতে বলেছে, বেনজিনের যদি আংশিক চাপ বের করতে বলে, এখানে তো দুটাই তোমাকে বের করতে বলেনি। তোমাকে যদি বলতো যে দ্রবণের চাপ বের করো, মানে দ্রবণটার মোট চাপ কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতাম। কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র বেনজিনের আংশিক চাপ বের করতে বলেছে, তাই জন্য আমাদের শুধুমাত্র এইটুকু নিয়ে নিলে হয়ে যাবে, তাই না। এক্ষেত্রে শুধু বেনজিনের যদি আমরা এটা ব্যবহার করি তাহলেই হয়ে যাবে। এবার এখান থেকে দেখবো যে কোনটা দ্রাবক এবং কোনটা দ্রাবক কি করে বুঝবে বলো তো। দেখো তাদের আংশিক চাপ দেখে কিন্তু তোমরা মানে সেটা বুঝে যেতে পারবে যে আমরা সাধারণত দ্রাবকের বাষ্পচাপ সবসময় বেশি হয়, কারণ দ্রাবকের পরিমাণটা বেশি থাকে, তাহলে দ্রাবকটা বেশি বেশি করে যাবে, দ্রাবকের বাষ্পচাপটা বেশি হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না হচ্ছে তোমার বেনজিন হচ্ছে গিয়ে দ্রাবক, অর্থাৎ কি তোমাকে বের করতে হবে যে তোমার P1 = P1 নট Chi1, এটা তোমাকে বের করতে হবে। এবার যার মধ্যে তোমার P1 টা দেওয়া আছে, তুমি অঙ্কটা পড়ো কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে তোমার এখানে। আচ্ছা এখানে দেওয়া আছে তোমার কি P1 নট = তোমার দেওয়া আছে কত না 75 টর। আচ্ছা আর কি দেওয়া আছে 22 টরটা কি বলেছে, তাহলে তোমার এটা যেহেতু বলেছে টলুইনের হচ্ছে গিয়ে P2 নট = 22 টর। আচ্ছা এবার হচ্ছে গিয়ে আর কি বলেছে না দুজনের হচ্ছে গিয়ে W বলে দিয়েছে, ভর বলে দিয়েছে। W1 = তোমার 78 গ্রাম বলে দিয়েছে। এবার W2 = 46 গ্রাম বলে দিয়েছে। এগুলো বুঝতে কি অসুবিধা হচ্ছে? 1 মানে কি দ্রাবক, 2 মানে কি দ্রাবক, তো তাহলে W1 মানে কিন্তু দ্রাবকের ভর আর W2 মানে কি দ্রাবের ভর, এটা বলে দিয়েছে। আচ্ছা এবার এখান থেকে দেখো আমাদের কি লাগবে, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে P1 এবং Chi1। P1 তো দেওয়াই আছে, শুধুমাত্র আমাকে Chi1 টা যদি বের করে নিতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। এখানে কিন্তু আমার P2 এটা কিন্তু প্রয়োজনই পড়ছে না, এটা কিন্তু প্রয়োজন পড়বে না এখানে। আচ্ছা এবার Chi1 মানে কি বলতো, এটা তো আমরা এর আগের দিন অঙ্কে করেছিলাম। Chi1 মানে কি বলো, Chi1 মানে কি, Chi1 মানে হচ্ছে কি N1, যেহেতু মোল ভগ্নাংশ, তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ মানে কি দ্রাবকের মোল সংখ্যা বাই N1 প্লাস N2 মোট মোল সংখ্যা। এবার হচ্ছে কি তোমার মোল সংখ্যা আমরা একটু বের করে নিতে পারবো। এবার মোল সংখ্যা মানে কি, এর মানে কি, এর মানে হচ্ছে তোমার W1 বাই M1, তাই না, W1 বাই M1। একরকম ভাবে নিচে কি হবে W1 বাই M1 প্লাস তোমার W2 বাই M2, তাই না। আচ্ছা এখান থেকে তোমার M মানে কি আণবিক ভর, দ্রাবকের আণবিক ভর এবং দ্রাবের আণবিক ভর তোমাকে এখান থেকে বের করে নিতে হবে। আচ্ছা যেহেতু এখানে দেওয়া নেই, দেখো তোমার এই অঙ্কগুলো যখন আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় কিছু কিছু দ্রাবের আণবিক ভর আমাদের মনে রাখতে হবে, কারণ ওগুলো তাহলে বের করতে গেলে সময় লাগবে, কিন্তু তার থেকে তুমি একদম মুখস্থ রেখে দেবে। সেগুলো কি বলে দিচ্ছি আমি, সেগুলো হচ্ছে কি মনে রাখবে। বেনজিনের আণবিক ভর মনে রাখবে, এটা মুখস্থ রাখবে হচ্ছে কি 78, ঠিক আছে। তারপরে টলুইনের আণবিক ভর মনে রাখবে 92। তারপরে গ্লুকোজ
গ্লুকোজ মনে রাখবে 180, তারপরে ইউরিয়া হচ্ছে কি তোমার 60, তারপরে হচ্ছে গিয়ে তোমার সুক্রোজ মানে চিনি, সুক্রোজ বা ইক্ষু শর্করাও লিখে থাকতে পারে, ইক্ষু শর্করা, এটা মানে কি, এটা হচ্ছে তোমার 342 বা চিনির হচ্ছে গিয়ে আণবিক ভর কত হয় না 342। তাহলে এই যে কয়েকটা আমি বলে দিলাম, এইগুলো কিন্তু মনে রাখবে, কারণ এগুলো অঙ্ক করতে গেলে তোমার প্রায় কাজে লাগবে, ঠিক আছে। যাই হোক, এবার এখান থেকে আমাকে যদি বের করতে হয় তাহলে আমরা কি বললাম, তোমার W1 মানে কি, দ্রাবের আণবিক ভর কত দেওয়া আছে, আণবিক ভর তো আমরা বের করে নিলাম, এটা সমান সমান কত হবে 78। আচ্ছা, তোমার টলুইনের M2 কত হবে, সমান সমান হচ্ছে 92। আর এদের তো ভরগুলো দেওয়া ছিল, W1 আমরা এক্ষুনি দেখলাম 78 দেওয়া আছে, আর W2 কত দেওয়া আছে না হচ্ছে কি 46 গ্রাম দেওয়া আছে। তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করো, তাহলে পুট করলে কি হবে, এখানে যদি আমরা পুট করি তাহলে আমরা x1 টা বের করে নিতে পারবো। তাহলে সেটা হচ্ছে তোমার W1 কত দেওয়া আছে 78 বাই M1 কত, M1 হচ্ছে কি 78 বাই W1 হচ্ছে কি তোমার 78 বাই এটা 78 প্লাস W2 কত আছে, W2 হচ্ছে 46 বাই হচ্ছে কি তোমার কত M2 কত আছে 92। এটা ক্যালকুলেশন করো কত না 2/3 এটা আসবে, ঠিক আছে। এবার যদি আমি বের করতে চাই তাহলে কি হচ্ছে গিয়ে P1 P1 নট Chi1, তাহলে P1 নট কত দেওয়া ছিল তোমার হচ্ছে 75 টট, 75 ইন্টু তোমার এটা করো 2/3, তাহলে কত আসবে 3 দিয়ে কাটলে 3 পজিশন 75, তাহলে কি 50 টট, 50 টট পেয়ে গেলাম। তাহলে দেখো সিম্পলি অঙ্কটা হয়ে গেল। তোমাকে কি অঙ্কটা তুমি বের করে জাস্ট তোমাকে দেখতে হবে কোন সূত্রটা ইউজ করতে হবে, সেই সূত্রটা থেকে তোমার কি কি দেওয়া আছে আর কি কি তোমার লাগবে সেটা বের করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো আরো কয়েকটা উদাহরণ নিয়ে নিই। তাহলে চলো আর একটা অঙ্কের উদাহরণ নিয়ে নিই। এখানে কি বলেছে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বেনজিন ও টলুইনের একটি দ্রবণের কি হচ্ছে সমীকরণ দেওয়া আছে, P এটা মানে ওদের যে সমীকরণটা হয় সেই সমীকরণটা টোটাল প্রেসারের সমীকরণটা দেওয়া আছে। এবার এখানে বলে দিয়েছে যে x2 যে দেওয়া আছে সেই x2 বলেছে বেনজিনের মোল ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা সেটা কোনটা দ্রাবক কোনটা দ্রাব সেটা এখানে কিছু বলেনি, সেটা আমরা জাস্ট বলে দিয়েছে x2 হচ্ছে বেনজিনের মোল ভগ্নাংশ। এবার কি বলেছে বিশুদ্ধ বেনজিন ও টলুইনের বাষ্প চাপ নির্ণয় করো। আচ্ছা অঙ্কটা তোমরা নিজেরা করো দেখি। এখানে কি বলেছে বিশুদ্ধ বেনজিন আর বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ বের করতে বলেছে, একটু বুদ্ধি ইউজ করতে হবে। মেন সমীকরণ তো আছেই, মেন সমীকরণ কি P = 79x2 + 92 এটা আছে। এবার দেখো যে x2 হচ্ছে গিয়ে কি না বেনজিনের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ বেনজিন, বিশুদ্ধ বেনজিন মানে কি ওর মধ্যে টলুইন একদম থাকবে না। অর্থাৎ কি যখন আমরা তো জানি কি যে x1 + x2 মানে Chi1 + Chi2 = 1, অর্থাৎ কি যদি x2 টা বেনজিন হয়, অর্থাৎ কি যখন x1 টা যখন 0 তখন আমি কি বলবো যে টলুইনটা পুরোপুরি আছে। অর্থাৎ কি যখন এই Chi2 র মানটা 1 ধরবো, Chi2 যখন 1 হয়ে যাবে তার মানে কি ওর মধ্যে শুধুমাত্র বেনজিনই থাকবে, টলুইন থাকবে না। সেই কন্ডিশনটা ইউজ করে আমরা এটা বের করব। অর্থাৎ কি বিশুদ্ধ বেনজিনের ক্ষেত্রে কি বলতে পারি আমরা Chi2 = 1 ধরতে পারি, তাই না। তাহলে Chi2 1 মান বসাবো, বসলে কি হবে 179 x2 জায়গায় 1 বসিয়ে দিলাম প্লাস 92, এটা ক্যালকুলেশন করব 271। আচ্ছা এবার যখন হচ্ছে কি তোমার এই x2 এর মানটা 0 বসাবো, ঠিক আছে, যখন Chi2 এর মানটা 0 অর্থাৎ কি তখন বেনজিনটা একদমই থাকবে না, অর্থাৎ সেক্ষেত্রে টলুইনটা শুধু থাকবে। তো বিশুদ্ধ টলুইনের ক্ষেত্রে কি হবে, বিশুদ্ধ টলুইনের ক্ষেত্রে কি হবে বলো, সেক্ষেত্রে আমরা কি করব Chi2 টাকে 0 বসাবো। তাহলে Chi2 এর মান যদি 0 বসাই তাহলে P = কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র 92 হবে। বোঝা গেল কি করলাম, জাস্ট তোমাকে সমীকরণটা দেওয়া ছিল, একবার Chi1 টাকে 0 ধরে নাও, একবার হচ্ছে কি Chi2 টাকে 0 ধরে নাও, তাহলে হয়ে যাবে অঙ্ক। মানে যখন Chi1 0 মানে সেক্ষেত্রে Chi2 টা ম্যাক্সিমাম থাকবে মানে 1 থাকবে,
অর্থাৎ কিছুটা বিশুদ্ধ হয়ে গেল। একরকম ভাবে যখন কাই 2টাকে তুমি 0 ধরবে তখন কাই 1টা ম্যাক্সিমাম থাকবে, অর্থাৎ কিছুটা বিশুদ্ধ হয়ে গেল। এভাবে অঙ্কটা হয়ে গেল। চলো নেক্সট আরেকটা উদাহরণ আমরা নিয়ে নিই। তো এখানে কি বলেছে, 80 ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ এ ও বি তরলের বাষ্পচাপ যথাক্রমে 520 ও 1000 mmHg। এ ও বি এর আদর্শ দ্রবণ 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 atm চাপে ফুটতে শুরু করে। এ এর শতকরা মোল ভগ্নাংশ বের করতে বলেছে। অর্থাৎ কি এ এর মোল ভগ্নাংশ বের করতে বলেছে। কোনটা দ্রাবক বলো তো দেখি। আচ্ছা, অফকোর্স বি এর তোমার বাষ্পচাপটা যেহেতু বেশি তাহলে বি টা দ্রাবক। আচ্ছা, তাহলে এখান থেকে মধ্যে কথা কি এ এর শতকরা মোল ভগ্নাংশ বের করতে বলেছে, মানে কি কাই এ বের করতে বলেছে, তাই না? কাই এর শতকরা। আচ্ছা, প্রথমে কাই এ বের করব, ভগ্নাংশ বের করব, সেটাকে 100 দিয়ে গুণ করে দিলেই আমাদের শতকরা বের হয়ে যাবে। তাহলে কাই এ বের করতে বলেছে। এবার কি বলেছে, যেহেতু দুটাই হচ্ছে তোমার উদ্বায়ী, তাহলে ওই যে পি ইজ ইকুয়ালস টু তোমার ওই সূত্রটা পড়বে, মোট সূত্রটা পড়বে। আচ্ছা, এবার এখান থেকে কি কি দেওয়া আছে সেটা বলবো। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি কোন সূত্রটা পড়বে, যেহেতু দুটাই উদ্বায়ী সেক্ষেত্রে সূত্র কি পি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কি পি এ নট কাই এ প্লাস পি বি নট কাই বি, এটাই তো। জাস্ট ওয়ান এর জায়গায় আমরা এ বি ধরেছি এটা। এবার এখানে কি কি দেওয়া আছে আর কি কি লাগবে আমাদের। আচ্ছা, এখান থেকে যেহেতু কাই এ বের করতে বলেছে, আমি কাই বি টাকে কাই এ দিয়ে প্রকাশ করে দিতে পারবো না। আমি তো এরকম বলতে পারি, আমাদের জানা আছে, কি জানা আছে, যে কাই এ প্লাস কাই বি ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমি কি বলতে পারি, যে কাই বি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কাই এ, এটা বলতে পারি। তাহলে কাই বির জায়গায় যদি আমি মান বসিয়ে দিই তাহলে কি হবে বলো। তাহলে কি হবে, পি নট এ কাই এ প্লাস পি নট বি, এখানে 1 মাইনাস কাই এ। তাহলে অর্থাৎ সমীকরণটা কি দাঁড়াবে, পি নট এ কাই এ প্লাস পি নট বি মাইনাস পি নট বি কাই এ, এটা দাঁড়াবে, তাই তো। আচ্ছা, এবার কি কি দেওয়া আছে এখানে তোমার দেওয়া আছে। আচ্ছা, পি এ দেওয়া আছে, পি এ কত দেওয়া আছে, 520 mmHg। আচ্ছা, তারপরে তোমার পি বি দেওয়া আছে, বিশুদ্ধ মানে নট, পি বি কত দেওয়া আছে, 1000 mmHg। আচ্ছা, তোমার কি লাগবে, আচ্ছা কাই এ হয়ে গেল, এটা দেওয়া আছে। আচ্ছা, মোট প্রেসারটা লাগবে, মোট প্রেসারটা কত এখানে সেটা দেখতে হবে আমাদের। আচ্ছা, এবার কি বলেছে, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন বলে দিয়েছে কি, যে এ ও বি এর দ্রবণটা 80 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে ফুটতে শুরু করে। ঠিক আছে, এখানে দেখো একটা মেন পিটাকে বের করতে হবে। দেখো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে তোমাদের মনে রাখতে হবে যে আমার যখন চাপটা বাইরের চাপের সমান হচ্ছে, মানে কি যে চাপে মানে দ্রবণটা সমান হচ্ছে বাইরের চাপের সঙ্গে, অর্থাৎ কি ওটাই কিন্তু দ্রবণের চাপ, দ্রবণের মোট চাপ। অর্থাৎ কি দ্রবণের মোট চাপেই কিন্তু কি করে না সাম্য অবস্থায় পৌঁছায়, মানে সেই উষ্ণতায় কিন্তু তরলটা ফুটতে শুরু করে। অর্থাৎ তোমাকে যদি মোট চাপটা ডাইরেক্ট না বলে সেখানে তোমাকে যদি বলে দেয় যে ওই উষ্ণতায় ফুটতে শুরু করে বাইরের চাপের সঙ্গে, আর বায়ুমণ্ডলীয় চাপে ফুটতে শুরু করে, আর বায়ুমণ্ডলীয় চাপকে 1 atm কে যদি আমরা mmHg তে প্রকাশ করি তাহলে কত হয়, 760 mmHg। তাহলে সেটাকে আমরা প্রকাশ করে নেবো। অর্থাৎ কি এক্ষেত্রে কিন্তু মোট প্রেসারটা তোমার কি, যেহেতু 1 atm দেওয়া আছে, অর্থাৎ কি যে যেহেতু বলেছে এই উষ্ণতায় ফুটতে শুরু করে, তার মানে কিন্তু দ্রবণের স্ফুটনাঙ্ক তোমাকে 1 atm, অর্থাৎ কি তোমার 760 mmHg ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তো সবই পেয়ে গেলাম। পি এর মান বসাও, পি এর মান পি এর মান বসাও, তাহলে এখান থেকে তোমার কি হবে না কাই এর মানটা বের করে নাও এখান থেকে। তাহলে কাই এর মানটা আসবে কত না 0.5 আসবে, ক্যালকুলেশন করে আসবে 0.5। এবার তোমার কি বের করতে বলেছি না শতকরা মোল ভগ্নাংশ। শতকরা বের করা মানে কি, তোমাকে এটাকে 100 দিয়ে গুণ করে দাও, 100 দিয়ে গুণ করলে কত আসবে, যদি 100 দিয়ে গুণ করো তাহলে কত আসবে 50। তাহলে 50 হয়ে গেল কি শতকরা মোল ভগ্নাংশ আমরা বের করে নিতে পারলাম। শেষ করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো। এবং কোনো টপিকে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আমার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে এখনই কন্ট্যাক্ট করো।